রাইজিং স্টার মেডিকোসের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমাদের সবার দুর্গাপুজো ভালোভাবে কেটেছে। তো দুর্গাপুজোর পরে আমরা কিন্তু আবার কাউন্সিলিং মোডে ফিরে আসবো। আমি তোমাদেরকে রাউন্ড থ্রির গাইডলাইন্স গুলো ভালোভাবে আজ বোঝাবো। দেখো, রাউন্ড থ্রির কাউন্সিলিং কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট। রাউন্ড ওয়ান, রাউন্ড টু, এই যে কাউন্সিলিং ছিল তার থেকেও সব থেকে ইম্পর্টেন্ট যে রাউন্ডটি, সেটা হচ্ছে রাউন্ড থ্রি, কারণ এটা হচ্ছে ফাইনাল রাউন্ড যারা অ্যালটেড হয়েছে, এবং এটাই মোস্ট প্রবাবলি সব থেকে বেশি সিট থাকে। এরপরে তো একটা দুটো সিট বেঁচে থাকে। তো তোমাদেরকে প্রত্যেকটা গাইডলাইন্স ভালোভাবে বোঝাবো। দেখো, অনেকে মনে করতে পারে যে রাউন্ড থ্রির আমরা প্রত্যেকটা গাইডলাইন্স জানি। দেখো, আমার এই ভিডিওটা দেখার পরেও তোমরা ডব্লিউবিএমসিসির ওয়েবসাইটে গিয়ে কিন্তু অবশ্যই গাইডলাইন্স গুলো একবার পড়ে নেবে, যাতে তোমরা পুরো ভালোভাবে গাইডলাইন্স গুলো বুঝে যাও। কারণটা কেন সেটা আমি তোমাদেরকে বলছি। দেখো, একটা স্টুডেন্টকে আমি তোমাদের দেখাচ্ছি। তার আগে দেখো দুটি কলেজের সম্বন্ধে। এক হচ্ছে JMN মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এটা দেখো একতাপুরে রয়েছে। এটা একটা কিন্তু প্রাইভেট কলেজ। অন দ্য আদার সাইড কিন্তু কলেজ অফ মেডিসিন JNM হসপিটাল, যেটা কল্যাণীতে রয়েছে, এটা কিন্তু একটা গভর্নমেন্ট কলেজ। এবার দেখো, JMN মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল যেটা রয়েছে, এখানে কিন্তু বন্ড রয়েছে তোমার 30 লাখে প্রায়। কিন্তু অন দ্য আদার সাইড কিন্তু JNM হসপিটাল যেটা রয়েছে কল্যাণীতে, সেখানে কিন্তু 1 লাখ টাকার বন্ড রয়েছে, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রত্যেকটা জায়গায় থাকে। এবার দেখো, একটা স্টুডেন্টের সম্বন্ধে তোমাদেরকে দেখায়। একটা ক্যান্ডিডেট কি করেছে। তোমার দেখো, এই যে ক্যান্ডিডেটরা রয়েছে, 1,33,632 এসসি ক্যান্ডিডেট। দেখো, এসসিদের কাট অফ কিন্তু 165K পর্যন্ত গিয়েছিল রাউন্ড ওয়ান। এটা রাউন্ড ওয়ানের কথা বলছি। এবারে এই যে স্টুডেন্টটা রয়েছে, দেখো এর কিন্তু নিচের গুলো দেখো, প্রফুল্লচন্দ্র মেডিকেল কলেজ, মিদনাপুর, নর্থ বেঙ্গল এবং তাম্রলিপ্ত, এইসব কলেজগুলো কিন্তু এই স্টুডেন্টটা আরামসে পেয়ে যেতে পারতো 1,33,632 যে ক্যান্ডিডেটটা ছিল। কিন্তু সে ভুলবশত JMN মেডিকেল কলেজ এখানে ভুলবশত দিয়ে দিয়েছিল, কিংবা এমন হতে পারে যে প্রথম দিকের কলেজগুলি যেগুলো রয়েছিল সেগুলোর পরে আন্ধাধুন একটা অ্যালার্ট হয়ে যায় কিন্তু JMN কলেজ। দেখো রাউন্ড ওয়ানে। এবারে দেখো রাউন্ড টু তেই কিন্তু এই একই ক্যান্ডিডেট, দেখো 1,33,632, এ কিন্তু মিদনাপুর মেডিকেল কলেজ পেয়ে গেছে। তাহলে এটা একটা JMN মেডিকেল কলেজ কিন্তু একটা প্রাইভেট কলেজ ছিল, যেটা ভুলবশত মেরে দিয়েছিল। কিন্তু মিদনাপুর মেডিকেল কলেজে রাউন্ড টু তে পেয়ে যায়। এখানে দেখো রয়েছে ফ্রেশ অ্যালটমেন্ট। এবার এটা বলতে পারো যে রাউন্ড ওয়ানে পার্টিসিপেট করেছিল এবং একটা কলেজও পেয়েছিল, তার সত্ত্বেও এখানে ফ্রেশ অ্যালটমেন্ট কেন দেখাচ্ছে। দেখো, এ কিন্তু JMN মেডিকেল কলেজে যখন অ্যাডমিশন নেয়নি, কিন্তু তার কারণে কিন্তু এটা ফ্রেশ অ্যালটমেন্ট দেখাচ্ছে, মানে আপগ্রেডেশন করেনি। এখানে যদি অ্যাডমিশন নিত তাহলে এখানে দেখাতো আপগ্রেডেশন। এটা কেন করেনি, তার কারণ হচ্ছে JMN মেডিকেল কলেজ হোক বা যে কোনো প্রাইভেট মেডিকেল কলেজের স্টেট কোটায়, দেখো এখানে স্টেট কোটা রয়েছে, স্টেট কোটার যে সিটগুলি রয়েছে সেগুলোকে কিন্তু 50,000-এর কাছাকাছি অ্যাডমিশন ফিস রয়েছে, যেটা নন রিটার্নেবল। তো রাউন্ড ওয়ানে যদি কেউ কলেজ পেলো একটা, সেই কলেজ যদি অ্যাডমিশন না নেয়, তাহলে কিন্তু সে পরের রাউন্ডে উইদাউট এনি ফিস পেমেন্ট কিন্তু যেতে পারে। কিন্তু যদি রাউন্ড টু তে ধরো পেতো, কোন একটা স্টুডেন্ট ভুলবশত পেয়ে গেল, তাহলে কিন্তু সে যদি পার্টিসিপেট না করে, মানে কলেজে অ্যাডমিশন যদি না নেয়, তাহলে কিন্তু তাকে আবার নতুন করে ফিস পেমেন্ট করে তারপরে কিন্তু সে রাউন্ড থ্রিতে যেতে পারে। মোটামুটি এটা বুঝলে। কিন্তু রাউন্ড থ্রির পড়তে এটা প্রচুর ডেঞ্জারাস। এবার যদি রাউন্ড থ্রিতে কেউ JMN চাকদাও পেত, মানে প্রাইভেট কলেজটা, তাহলে কিন্তু তার কাছে দুটোই অপশন ছিল। এক, সে অ্যাডমিশন নেবে না, তাহলে সে কাউন্সিলিং থেকে বাদ চলে গেল। দ্বিতীয় হচ্ছে সে অ্যাডমিশন নেবে। যদি সে অ্যাডমিশন নেয় তাহলে তার 30 লাখ টাকার কাছাকাছি যে খরচটা হবে সেটা দিতে হবে। এবং যদি সে অ্যাডমিশন নিয়ে নেয়, নিয়ে তারপরে ছাড়ার কথা ভাবে, তাকে কিন্তু বন্ডটা সার্ভ করে, মানে যে বন্ড রয়েছে যত টাকার ওই কলেজে, সেইটা পুরোপুরি দিয়ে তারপরে তাকে আসতে হবে। তাহলে রাউন্ড থ্রি কাউন্সিলিং কতটা ইম্পর্টেন্ট তুমি বুঝতে পারলে। একটা ছোট্ট ভুলের জন্য কিন্তু তোমার অবস্থা খারাপ হয়ে যেতে পারে। তো এই ছিল মোটামুটি, আমি তোমাদেরকে বোঝালাম যে কতটা ডেঞ্জারাস হতে পারে রাউন্ড থ্রি কাউন্সিলিং। তো এবার আমরা একে একে সব কটা গাইডলাইন্স দেখবো। তোমরাও অবশ্যই প্রত্যেকটা গাইডলাইন্স ভালো করে দেখো, এবং এর পরে একটা আমি ভিডিও অবশ্যই বানাবো যেখানে আমি তোমাদের কমন মিস্টেক কি কি হতে পারে যে কাউন্সিলিং এর রাউন্ড থ্রিতে। ফর এক্সাম্পল সিটি, কোন একটা সিটি ভুল বুঝলে তুমি, এরকম JMN JNM এর মধ্যে ডিফারেন্স বুঝতে পারলে না, একটা সাধারণ লোকের পক্ষে এটা আমি নিজেই মাঝে সাঝে ভুল বলে ফেলছি। তো এইসব ছোট্টখাটো ভুল তোমার হতে পারে, এবং তোমাকে কোন কোন কলেজগুলি দেওয়া উচিত সব সম্বন্ধে আমি নতুন ভিডিওতে তোমাদের জানাবো। তার আগে আমরা রাউন্ড থ্রির গাইডলাইন্স গুলো ভালোভাবে পড়ে নেব। এবং তোমরা অবশ্যই ভিডিওটা ভালোভাবে দেখো, এবং সাথে সাথে তোমরা অবশ্যই WBMCCর ওয়েবসাইটে গিয়ে পিডিএফটা ডাউনলোড করে অবশ্যই তোমরা দেখে নাও যে কি কি গাইডলাইন্স রয়েছে। ভালোভাবে পড়ে তারপর রাউন্ড থ্রির চয়েস ফিলিং বা কাউন্সিলিং
নিয়ে বসবে। থেকে পয়েন্ট ওয়াইজ প্রত্যেকটা স্টেপ আমি তোমাদেরকে ভালোভাবে বোঝাই। দেখো, সবার আগে কিন্তু তোমাদের যারা নতুন স্টুডেন্ট রয়েছে, যারা ফ্রেশ রেজিস্ট্রেশন করতে চাও, তোমরা প্রথমে ফ্রেশ রেজিস্ট্রেশন করবে, তারপরে ফি পেমেন্ট করবে। করার পরে তোমাদেরকে একটা ক্যান্ডিডেট প্রোফাইল লেটার দেওয়া হবে, এবং তারপরে ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন হবে একটা কলেজে, যেটা তোমাদেরকে বলে দেওয়া হবে। এবং এরপরে চয়েস ফিলিং হবে এবং চয়েস লকিং হবে। এগুলোর সম্বন্ধে আমরা তো পরে জানবো। এবার দেখো, যদি তোমরা এটা জানতে চাও যারা প্রথমবার ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যেতে পেরেছো, তাদেরকে আমি রেকমেন্ড করবো আমার চ্যানেলে একটা ভিডিও রয়েছে, মাই এক্সপিরিয়েন্স অ্যাট ভেরিফিকেশন সেন্টার। তো এই ভিডিওটা তোমরা দেখতে পারো। এখানে ওবিসি সম্বন্ধে অনেক সমস্যা হয়েছিল, অনেক কিছু হয়েছিল, সেগুলো সম্বন্ধে আমি জানিয়েছিলাম। তোমরা এই ভিডিওটা চেক আউট করতে পারো। দেখো ভালোভাবে দেখো, choice filling, choice locking who have not done it during the round 1 and round 2 counseling due to any cause shall be again allowed to during round 2 counseling। মানে বলতে চাইছে যে যারা কোনো ভুলবশত কিচ্ছু ভুল করেছো পুরো রাউন্ড 1 এবং রাউন্ড 2 তে, তাদেরকে কিন্তু রাউন্ড 3 তে পার্টিসিপেট করতে দেওয়া হবে। এটাই কিন্তু লাস্ট রাউন্ড হতে চলেছে তোমাদের জন্য। এবার দেখো এর পরে কি বলেছে, successfully verified candidates who remain not allotted till the round 2 are allowed participate in round 3 straight away by fresh choice filling, they need not to pay counseling fee again। এটা বলতে চেয়েছে যে রাউন্ড 2 পর্যন্ত যারা কোনো কলেজ পায়নি, ধরো রাউন্ড 1 এবং রাউন্ড 2 তে কোথাও কেউ যদি কোনো কলেজ না পায়, তাকে কিন্তু নতুন করে পেমেন্ট করতে হবে। এবার দেখো, আফটার সাকসেসফুলি ভেরিফাইড ক্যান্ডিডেট ইন রাউন্ড 1 and round 2 who fail to provide choice during the rounds are allowed to participate in round 3, they need not to pay the counseling fees again। এটাই বলতে চেয়েছে যে যদি কেউ চয়েস ফিলিং না করতে পারে ভুলবশত, তা যদি চয়েস ফিলিং না করে তাহলে তাকে কাউন্সিলিং ফিস আবার দিতে হবে না। মানে তুমি যদি কলেজ না নাও, তাহলে তোমাকে নতুন করে ফি পেমেন্ট করে বসতে হবে রাউন্ড 3 তে। কিন্তু যদি তুমি, ওর জন্য কিন্তু কোনো ভেরিফিকেশনের দরকার নেই, তুমি শুধু পেমেন্টটা করবে, হয়ে যাবে। এবার যদি তুমি রাউন্ড 1 বা রাউন্ড 2 তে দুটোর মধ্যেই কোনোটায় যদি কোনো কলেজ না পেয়ে থাকো, তাহলে তোমাকে নতুন করে কোনো কাউন্সেলিং এর ফিস দিতে হবে না। এবং এটা যদি কেউ কলেজে অ্যাডমিশন নিয়ে নেয় রাউন্ড 1 বা রাউন্ড 2 তে, তাদেরকেও দিতে হবে না। দেখো এখানে আমি বলবে, the candidates who did not appear in the physical document verification process in earlier rounds may make the fee payment again and download the candidate profile later to appear the physical document verification. Such candidates, if verified successfully and accepted during the verification, will be allowed to participate in the count round of the counseling। এটাই বলেছে যদি কেউ ফিজিক্যাল ভেরিফিকেশনে কোনো সমস্যা হয়, যে ফর এক্সাম্পল ওবিসি সার্টিফিকেটে কারো সমস্যা হলো, বা কেউ ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশনে যেটা ভুলে গেল, তাদেরকে কিন্তু আবার ফি পেমেন্ট করতে হবে। এটাই বলেছে মোটামুটি। তারপরে দেখো, the candidate who allotted seat were cancelled in the round 2 due to inadequate documentation but still remained eligible subsequent round with change candidature are allowed in the round 3 counseling for fresh choice filling। মানে এটাই বলেছে যে ফর এক্সাম্পল রাউন্ড 2 তে যদি কোনো কলেজে অ্যাডমিশন নিতে গিয়েছিল, ফর এক্সাম্পল কোনো স্টুডেন্ট যদি রাউন্ড 2 তে অ্যাডমিশন নিতে যাওয়ার সময় যদি তার কোনো ডকুমেন্টে প্রবলেম থাকে, তাহলে কিন্তু সে আবার নতুন করে কিন্তু রাউন্ড 3 তে এলিজিবল হবে, যদি তার ওখানে চেঞ্জ করে দেওয়া হয়। মানে ফর এক্সাম্পল বলছি, কারোর যদি ওবিসি সার্টিফিকেট ছিল এবং সে রাউন্ড 2 তে যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হয় কলেজ সেন্টারে, তখন অ্যাডমিশনের সময় যদি তার কোনো অসুবিধা হয়ে যায়, ওবিসি সার্টিফিকেট না থাকে, তাহলে তাকে হয়তো কলেজ থেকে জেনারেল ক্যান্ডিডেট হিসাবে কনভার্ট করে দেয়, ওখানে যে নোডাল অফিসার তাকে মোটামুটি করে দেয়। তারা যদি করে দেয়, তাহলে কিন্তু সে নতুন ভাবে পার্টিসিপেট করতে পারবে রাউন্ড 3 তে। বা এরকম হতে পারে ফর এক্সাম্পল কারোর ই ডিস্ট্রিক্টের যে অফিসারের সার্টিফিকেট ছিল ই ডিস্ট্রিক্টের, সেটা হয়তো কেউ নিয়ে গিয়েছিল, কিন্তু তার ই ডিস্ট্রিক্টটা ভ্যালিড হয়নি কোনো কারণবশত, তখন সে A1 হিসাবে পরের রাউন্ডে পার্টিসিপেট করতে পারে, মানে যেটা রাউন্ড 3 তে। এবার দেখো, অলরেডি ভেরিফাইড ক্যান্ডিডেটস ইন দ্য রাউন্ড 2 who have filled choice round 2 and were allotted and admitted round 2 and provided willingness to participate in the round 3 are allowed to participate in round 3। এটা বলতে আমি তোমাদের ভুলে গেছিলাম যে রাউন্ড 2 তে যারা কলেজ পেয়ে গিয়েছে এবং অ্যাডমিশনও নিয়ে নিয়েছে, তারা যদি উইলস দেয় যে আমি রাউন্ড 3 তে পার্টিসিপেট করতে চাই, তবে কিন্তু সে রাউন্ড 3 তে পার্টিসিপেট করতে পারবে। এমন না যে তুমি বলবে আমি পার্টিসিপেট করতে চাই না, এবং তারপরে তুমি মন চেঞ্জ হলো যে না আমি রাউন্ড 3 তে পার্টিসিপেট করব, সেটা করা সম্ভব নয়। এবং এটা বলেছে দেখো, যে যারা কিন্তু ক্যান্ডিডেটরা কিন্তু রাউন্ড 2 তে রিপোর্ট করেনি, তারা কিন্তু রাউন্ড 3 তে পার্টিসিপেট করতে পারবে আফটার কাউন্সিলিং এর ফিসটা আবার দিয়ে, যেটা আমি তোমাদের আগে বলেছিলাম। এর জন্য কিন্তু নতুন করে ডকুমেন্ট ভেরিফিকেশন সেন্টারে যেতে হবে না। এবার দেখো, ডিউরিং দ্য ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন process, if a candidate fails in the document verification and want to initialize their application, then such can be allowed in round 1 or round 2 or round 3। মানে এটাই বলতে চাইছে, ধরো তুমি ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় ভুলবশত তোমার কাছে A1 রয়েছে, এবার তুমি যখন মানে যে ফর্মটা রয়েছে যেটা ফিল আপ করে, ধরো তুমি রাউন্ড 3 তে নতুন করে ফ্রেশ রেজিস্ট্রেশন করতে চাইছো এবং তুমি ভুলবশত ই ডিস্ট্রিক্ট মেরে ফেলেছো,
তখন তুমি কিন্তু নোডাল অফিসারের কাছে গিয়ে এটা A1 চেঞ্জ করে নিতে পারো। কোনো যদি ডকুমেন্টসে ভুল থেকে যায় তোমার, সেটা তুমি কিন্তু যেখানে নোডাল অফিসার রয়েছে ভেরিফিকেশন সেন্টারে গিয়ে সেটা কিন্তু চেঞ্জ করতে পারো। এবার দেখো, রেজিস্টার্ড ক্যান্ডিডেট হু হ্যাভ নট ফিল্ড আপ চয়েসেস ইন রাউন্ড 3 আর নট অ্যালাউড ইন দ্য রাউন্ড 3 কাউন্সিলিং। মানে যারা রাউন্ড 3 তে কাউন্সিলিং এ কোনো চয়েস ফিলিং করবে না, তারা রাউন্ড 3 কাউন্সিলিং এ বসতে পারবে না। সিম্পল এটা। এবার দেখো, দ্য ক্যান্ডিডেট হু রিমেইন অ্যাডমিটেড ইন রাউন্ড 3 কাউন্সিলিং আর নট অ্যালাউড এনি ফার্দার ফর দ্য পার্টিসিপেশন ইন দ্য ফিউচার রাউন্ড অফ কাউন্সিলিং, দে আর নট অ্যালাউড টু সারেন্ডার দ্য সিট ডিউরিং দ্য কাউন্সিলিং প্রসেস অ্যাজ স্টেটেড আর্লিয়ার। তো আমি তোমাদেরকে এটাই বলতে চাইছিলাম, এটাই সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট। এটাই কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট। এবং রেড কালারে আমি দিয়ে দিই এটা। দেখো, এটা বলেছে কিন্তু যারা কিন্তু রাউন্ড 3 তে অ্যাডমিটেড হয়ে যাবে, তারা কিন্তু আর কোনো কাউন্সিলিং এ পার্টিসিপেট করতে পারবে না, এবং তারা কিন্তু কলেজ স্যারেন্ডারও করতে পারবে না নিজেদের সিটকে। মানে রাউন্ড 3 তে যদি তুমি পার্টিসিপেট করো এবং তুমি কলেজ পেয়ে যাও, এটাকে ভালোভাবে বোঝো। দেখো, আমি তোমাদেরকে এটা পুরো প্রপারলি বোঝাচ্ছি। দেখো, এটাই বলতে চেয়েছে, ধরো তুমি রাউন্ড 3 তে কেপিসি পেলে। আমি এটা প্রাইভেট কলেজ কেন বলতে চাইছি, দেখো, যদি গভর্নমেন্ট কলেজ হয় সে তো ছাড়বেই না, সেটা আমি তোমাদের প্রাইভেট কলেজ বলছি। ধরো কারোর কেপিসি দরকার নেই, তার সত্ত্বেও কেপিসি কলেজ কেউ মেরে দিল। এবারে সে যদি রাউন্ড 3 তে কেপিসি পায়, তার কাছে দুটো অপশন রয়েছে। এক, সে অলরেডি চাইছিল যে কেপিসি আমি থাকতে চাই, তাহলে সে অ্যাডমিশন নিয়ে নিল। এবার ধরো সে অ্যাডমিশন নিতে চাইছে না, তাহলে তার কাছে দুটো অপশন রয়েছে। এক, তাকে মানে সে যখন রাউন্ড 3 হবে সে অ্যাডমিশন নিতেই যাবে না, তাহলে সে অ্যাডমিশন নিল না। এবার যদি সে অ্যাডমিশন নেয়, তাহলে কিন্তু সে সিট সারেন্ডার করতে পারবে না। মানে আগে যেটা সিট সারেন্ডার করা যেত, সিট সারেন্ডার করলে ফিসটা ফেরত এসে যেত, কিন্তু সে এখন সিট সারেন্ডার করতে পারবে না। তাকে কি করতে হবে, তাকে তখন বন্ড ব্রেক করতে হবে। এবারে ধরো কেপিসি তে 18 লাখ টাকার ডিমান্ড ড্রাফট রয়েছে, মানে বন্ড রয়েছে। ধরো হচ্ছে, মানে যারা পেমেন্ট করবে তাদের জন্য ডিমান্ড ড্রাফট রয়েছে, ধরো বন্ড রয়েছে। সেই বন্ডটা ব্রেক করে তারপরেই কিন্তু সে মানে এই এমবিবিএস এর জার্নি থেকে বার হতে পারবে। তাহলে যদি সে অ্যাডমিশন নিয়ে নেয়, তাহলে কিন্তু তাকে টাকাটা পুরো চলে যাবে তার, এবং সে মোটামুটি একটা সমস্যায় পড়ে যাবে। তো এটা বুঝলে। দ্য ক্যান্ডিডেট হু রিমেন্স নট রিপোর্টেড ইন রাউন্ড 3 আফটার অ্যালটমেন্ট আর নট অ্যালাউড এনি ফার্দার কাউন্সিলিং। ওটাই বললাম, যদি সে অ্যাডমিশন না নেয়, তাহলে সে পুরো কাউন্সিলিং থেকে বাদ চলে গেল। এবং যদি সে অ্যাডমিশন নিয়ে নেয়, তাহলে সে কন্টিনিউ করতে পারে, কিংবা বন্ড দিয়ে সে বার হয়ে চলে আসতে পারে এমবিবিএস থেকে। নো অপশন ফর চয়েস আপগ্রেডেশন অ্যালাউড ইন দিস রাউন্ড। মানে এটাই বলতে চাইছি যে রাউন্ড 3 তে, ধরো রাউন্ড 3 তে তুমি কলেজ পেয়ে গেলে, সেই কলেজে গিয়ে কিন্তু তুমি বলতে পারবে না যে আমি আপগ্রেড করতে চাই। কারণ তুমি কলেজ পেয়ে গিয়েছো, মানে তুমি এই যে ডব্লিউবিএমসিসি যে কাউন্সিলিং রয়েছে সেটা থেকে তোমরা পুরোপুরি এক্সিট দিয়ে দিয়েছো। তো মোটামুটি এটাই ছিল, এই যে গাইডলাইন্স রয়েছে। এবার অনলাইন স্টে ভ্যাকেন্সি সম্বন্ধে তোমাদেরকে একটা জিনিস বলে দিই। ধরো তোমরা পুরো বর্ডার লাইনে রয়েছে এবং তোমরা কোনো প্রাইভেট কলেজ নিতে চাইছো না, তাহলে কিন্তু তোমরা ভুলেও যে বিডিএস নিতে যাবে না হঠাৎ করে, যে আমি বিডিএস নিয়ে নিই। না, এটা করবে না, যে আমরা বিডিএস নিয়ে নেব, আমার ইন্টারেস্টই নেই। তাহলে তুমি কিন্তু অনলাইন স্টে ভ্যাকেন্সিতে যেতে পারবে। যদি তোমার রাউন্ড 1, রাউন্ড 2 এবং রাউন্ড 3 কোথাও যদি কোনো কলেজ না হয়, তারপরেই কিন্তু তুমি অনলাইন স্টে ভ্যাকেন্সি রাউন্ডে যেতে পারবে। তার জন্য তোমাদের প্রত্যেকটা বিডিএস থেকে শুরু করে কোনো জায়গায় যেন তোমাদের অ্যাডমিশন না হয়, তবেই তুমি অনলাইন স্টে ভ্যাকেন্সিতে যেতে পারবে। এবং অনলাইন স্টে ভ্যাকেন্সিতে মাঝে সাঝে চমৎকার হয়ে যায়। আমি কি কি চমৎকার হয় সেগুলো তোমাদেরকে অবশ্যই একটা প্রুফের সাহায্যে আনবো, একটা ভিডিও, যে কি কি চমৎকার হতে পারে অনলাইন স্টে ভ্যাকেন্সিতে। তো সেটা অন্য ভিডিওতে জানাবো। এবার আমি তোমাদেরকে এই পুরো জিনিসটাকে একটা সামারি হিসেবে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। ফ্লোর চার্টটার সাহায্যে আমি তোমাদেরকে পুরোপুরি কাউন্সিলিং এর যে প্রসেসটা রয়েছে শর্টকাটে আমি বুঝিয়ে দিচ্ছি, সামারাইজ করে দিচ্ছি। দেখো, রাউন্ড 3 কিন্তু কাউন্সিলিং স্টার্ট হয়ে গিয়েছে। তোমরা যদি নতুন ক্যান্ডিডেট হয়ে থাকো, মানে আগে যদি রেজিস্ট্রেশন না করে থাকো, তাহলে তোমরা রাউন্ড 3 এর জন্য এলিজিবল। তোমরা ফেস রেজিস্ট্রেশন করবে, ফি পেমেন্ট করবে, ডকুমেন্ট ভেরিফিকেশন করবে, করলে মোটামুটি তোমরা পার্টিসিপেট করতে পারবে রাউন্ড 3 কাউন্সিলিং। এবার দেখো, যারা অলরেডি ভেরিফাইড হয়ে গিয়েছো রাউন্ড 1 আর রাউন্ড 2 তে, এটা ইয়েস যারা করেছো, তারা কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন তোমাদের সাকসেসফুল হয়েছিল কি হয়নি তার উপর বেসিস করে পরের স্টেপে যাবে। এবং যদি তুমি রাউন্ড 1 বা রাউন্ড 2 তে ভেরিফাই না হয়ে থাকো, তাহলে তোমাদেরকে নিউ ক্যান্ডিডেট হিসাবে ফলো করতে হবে, যেটা তোমাদেরকে আমি আগে বললাম। এবার দেখো, তোমাদের যদি ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে যায়, ইয়েস থাকে, তাহলে তোমাদেরকে এক্সট্রা কোনো ফিস দিতে হবে না, শুধু ফিল্ড চয়েস করতে হবে। এবার যদি তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন সাকসেসফুল হয়, তারপর ডিপেন্ড করছে যে তোমরা কেন সেই আনসাকসেসফুল হয়েছে। যদি তোমরা মিসড ভেরিফিকেশন হয়, তাহলে তোমাদেরকে আবার পেমেন্ট করতে হবে এবং ডকুমেন্ট আবার ভেরিফাই করতে হবে।
এবার যদি তোমাদের রাউন্ড 2 এর সিট ক্যান্সেল হয়ে থাকে, যেটা ডকুমেন্ট ভেরিফিকেশনের কারণে রাউন্ড 2 তে, তাহলে তোমরা আবার এলিজিবল রয়েছো, কিন্তু তার জন্য তোমাদেরকে নতুন করে ফি পেমেন্ট করতে হবে। এবার দেখো মোটামুটি তোমরা রাউন্ড 3 তে পার্টিসিপেট করে ফেললে, এই পাথ অনুসারে তুমি রাউন্ড 3 তে এলে, তুমি ফিল্ড চয়েস করলে, লক চয়েস করলে, রাউন্ড 3 অ্যালটমেন্ট হলো। যদি অ্যালটমেন্ট না হয়, নট অ্যালটেড, তাহলে এটা এক্সিট কাউন্সিলিং নয়, তুমি চলে যাবে এর পরের রাউন্ডে, যেটা হচ্ছে স্টে ভ্যাকেন্সি রাউন্ডে। যদি তোমার অ্যালটেড হয় তাহলে কি হবে? যদি তোমার নতুন কলেজ অ্যালটেড হয়, তাহলে তুমি যদি অ্যাডমিশন নাও, তাহলে পরের রাউন্ডে যেতে পারবে না। যদি তুমি অ্যাডমিশন না নাও, তাহলে তুমি কাউন্সিলিং থেকে বাদ চলে যাবে, তুমি আর স্টে ভ্যাকেন্সি রাউন্ডে যেতে পারবে না। এবং 2 পর্যন্ত যারা অ্যালটেড আর রিপোর্টেড হয়েছে, তারা রাউন্ড 3 তে এরমভাবে পার্টিসিপেট করতে পারে। তো এটা মোটামুটি সামারি ছিল, এবং পরের ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো, এবং এটাও জানাবো যে কত কাট অফ যেতে পারে, সেটা আমি একটা ভিডিও বানানোর চেষ্টা করছি। মোটামুটি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে, শেয়ারও করে দেবে। রাউন্ড 3 কাউন্সিলিং এর কি কি ভুল হতে পারে সেটা সম্বন্ধে একটা ভিডিও বানিয়ে দেবো, রাউন্ড 3 তে কি কি কাট অফ যেতে পারে সেটা সম্বন্ধে একটা ভিডিও বানাবো। তো মোটামুটি এই ছিল। আশা করি তোমাদের দুর্গাপুজো ভালো কেটেছে। এবার আবার কাউন্সিলিং এর প্রসেসে ফিরে আসো, এবং যারা যারা বর্ডারল্যান্ডে রয়েছে তাদেরকে বলবো পড়াশোনা শুরু করে দাও। রাউন্ড 3 কাউন্সিলিং শেষ হতে চলেছে, এরপরে এখন অনেকটাই টাইম পেরিয়ে গিয়েছে, পরের বছরের জন্য প্রিপারেশন শুরু করে দেওয়া উচিত। থ্যাংক ইউ, আবার দেখা হবে।